হ্যালো, ক্লাস 11 আজকে পড়া নিয়ে এলাম। আচ্ছা, আগের দিন আমরা বলেছিলাম যে আজকে আমরা পৃথিবীর জীববৈচিত্র্যের হিসাবটা পড়ব। তার আগের দিন পর্যন্ত আমরা জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ পর্যন্ত পড়েছিলাম। তা আজকে আমরা পড়ব পৃথিবীর জীববৈচিত্র্যের হিসেব। খুব শর্টে বলছি, হচ্ছে পৃথিবীতে সমগ্র পৃথিবীতে কত রকম প্রাণী বা উদ্ভিদ প্রজাতি আছে তা জীববৈচিত্র্য হিসাব করলে পাওয়া যায়। পৃথিবীতে নানান ধরনের প্রাণী এবং উদ্ভিদের সমাবেশ রয়েছে, সেটার একটা হিসেব চাই। তো হিসেবটা জীববৈচিত্র্য হিসাব করলে পাওয়া যায়। এখন অবধি যা জানা গেছে, পৃথিবীর জীবজগতে মোট প্রজাতির সংখ্যা 5 থেকে 50 মিলিয়ন। তাহলে মোট প্রজাতির সংখ্যা হচ্ছে 5 থেকে 50 মিলিয়ন। এর মধ্যে 1.7 এবং থেকে 1.8 মিলিয়ন প্রজাতি পরিচয় পাওয়া গেছে। তাহলে এদের মধ্যে রয়েছে 3 লক্ষ প্রজাতি সবুজ উদ্ভিদ ও ছত্রাক, 3,60,000 প্রজাতির জীবাণু, 8 লক্ষ প্রজাতির পতঙ্গ এবং 40,000 প্রজাতির মেরুদণ্ড প্রাণী। এটা একটা ভাগ করে দেওয়া আছে কিভাবে আছে। তাহলে মোট প্রজাতির সংখ্যা 5 থেকে 50 মিলিয়ন রয়েছে। তাহলে বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী পৃথিবী জুড়ে জীববৈচিত্র্যের অসম বিন্যাস ঘটেছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। কেবল অনুকূল এবং উপযুক্ত পরিবেশে প্রাণী এবং উদ্ভিদ প্রজাতির অত্যধিক ভিড় দেখা যায়। আমরা জানি যে পরিবেশের সঙ্গে মানিয়ে চলা জীবের ধর্ম বা তার জন্য অভিযোজন বা অভিব্যক্তি দেখা যায়। তাহলে পৃথিবীতে যে সমস্ত জায়গাগুলো অনুকূল, যে সমস্ত জায়গাগুলো প্রাণী বা উদ্ভিদের বসবাসযোগ্য, সেই জায়গাতেই দেখা যায় উদ্ভিদ এবং প্রাণীর অতিরিক্ত ভিড়। আচ্ছা, বিষুবরেখার দুপাশে উষ্ণ এবং আর্দ্র জায়গাগুলোতেই নানান রকম উদ্ভিদ এবং প্রাণী প্রচুর রয়েছে। বিষুবরেখার দুপাশে এমন সমৃদ্ধ দেশগুলোকে মেগা ডাইভার্সিটি কান্ট্রি বলা হয়। অর্থাৎ যেখানে জল আবহাওয়া সুইটেবল, সেখানে যে সমস্ত প্রাণীরা বাস করে সেই অঞ্চলটাকে মেগা ডাইভার্সিটি কান্ট্রি বলা হয়। যেমন ব্রাজিল, মেক্সিকো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতবর্ষ, মাদাগাস্কার, পেরু, অস্ট্রেলিয়া ও কলম্বিয়া মেগা ডাইভার্সিটি দেশের অন্তর্গত। অর্থাৎ এইসব জায়গাগুলোতে প্রচুর উদ্ভিদ এবং প্রচুর প্রাণী একসঙ্গে বসবাস করে। আচ্ছা, ভারতবর্ষের জীববৈচিত্র্য। ভারতবর্ষ বিষুবরেখার উত্তরে 8 ডিগ্রি নর্থ থেকে 30 ডিগ্রি নর্থের মধ্যে অবস্থিত। তাহলে বিষুবরেখার উত্তরে 8 ডিগ্রি নর্থ থেকে 30 ডিগ্রি নর্থের মধ্যে অবস্থিত। তো এখানে তাহলে ভারতবর্ষ একটি কিন্তু মেগা ডাইভার্সিটি দেশ। এখানে জনসংখ্যা, উদ্ভিদের সংখ্যা সব কিছুই অনেক বেশি। ভারতবর্ষে প্রায় 1,15,000 প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী চিহ্নিত হয়েছে। আচ্ছা, সব মিলে এদেশে প্রায় 45,000 উদ্ভিদ প্রজাতি উপস্থিতি দেখা যায়। এর মধ্যে 15,000 প্রজাতি হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। প্রাণী সম্পদও ভারতবর্ষে বিশেষ সমৃদ্ধ। এদেশে প্রায় 75,000 প্রাণীর প্রজাতি, 80% হচ্ছে গিয়ে পতঙ্গ। আচ্ছা, তাহলে ভারতবর্ষে প্রাণী বৈচিত্র্যের একটি হিসেব দেওয়া যেতে পারে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো উচ্চ শ্রেণীর উদ্ভিদ কতটা রয়েছে, তোমরা বইতে পাবে এটা। তারপরে হচ্ছে শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, স্তন্যপায়ী, পক্ষী, সরীসৃপ, মৎস্য, উভচর, এগুলো এই সমস্ত প্রাণীরা। এছাড়াও আরও কিছু আছে, যেমন পতঙ্গ, তারপরে হচ্ছে চিংড়ি, কাঁকড়া, এগুলো সব। তারপর হচ্ছে কম্বোজ শ্রেণী, কৃমি জাতীয় প্রাণী, প্রোটোজোয়া এবং অন্যান্য। এরা ঠিক কত পরিমাণে আছে এটা টেবিল করে দেওয়া আছে, এগুলো আমি আর বলতে যাচ্ছি না। আর উদ্ভিদের মধ্যে কি কি আছে দেখো: গুপ্তবীজী উদ্ভিদ, ব্যক্তবীজী, টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, লাইকেন, ছত্রাক, শৈবাল, ব্যাকটেরিয়া, স্তন্যপায়ী, পক্ষী। আচ্ছা, ভারতবর্ষে পক্ষী
আর কিছু উদ্ভিদ এবং পক্ষী, স্তন্যপায়ী, আর হচ্ছে সরীসৃপ, উভচর, মৎস্য, প্রোটোকার্ডাটা, সন্ধিপদ, কম্বোজ, প্রোটোজো, অন্যান্য এই সমস্ত প্রাণীগুলো কী কী পরিমাণে রয়েছে এখানে একটা টেবিল করা আছে এবং সেটা দেখলে আমরা বুঝতে পারবো। তাহলে এটা হচ্ছে সমগ্র পৃথিবী এবং ভারতবর্ষের জীববৈচিত্র্যের একটি হিসেব। এই আগের যে টেবিলটা এটা হচ্ছে সারা পৃথিবীতে কী কী কত ধরনের কী কী পরিমাণে প্রজাতি রয়েছে সেটা, এইটাকে স্ক্রিনিং করে আবার আমরা ভারতবর্ষের হিসেবটাকে কিন্তু এখানটায় পেয়ে যাব। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে সমগ্র পৃথিবী এবং ভারতবর্ষের একটা হিসেব পেয়ে থাকি। যে কোনো বইতেই তোমরা টেবিলটা পাবে, এখানেও পাবে। যদি মনে করো টেবিলটা আমাকে ছবি তুলে পাঠাতে হবে, আমি তাও পাঠাতে পারি। এবার জীববৈচিত্র্যের গুরুত্ব। এই যে জীববৈচিত্র্য, নানান রকম উদ্ভিদ এবং প্রাণী একটি অঞ্চলে বসবাস করছে উপযুক্ত পরিবেশ থেকে, তার গুরুত্বটা কী? গুরুত্ব অনেকগুলোই আছে। যেমন খাদ্যের উৎস হিসেবে সবুজ উদ্ভিদ, যে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বাস্তুতন্ত্রের প্রতিটি জীব উৎপাদকের কাছ থেকে তাদের পর্যায়ক্রমে পুষ্টি পদার্থ সংগ্রহ করে। বর্তমানে চাষযোগ্য মোট উদ্ভিদের প্রজাতির সংখ্যা 2500। আমরা এদের থেকে খাদ্য সামগ্রী ছাড়া অন্যান্য, তার মানে কি খাদ্যের উৎস হিসাবে সবুজ উদ্ভিদ, পৃথিবীতে যত সবুজ উদ্ভিদ রয়েছে সেখানে তারা যেহেতু সৌরশক্তিকে কাজে লাগিয়ে খাদ্য উৎপন্ন করে, তাহলে যত প্রাণীকুল রয়েছে তারা সেই সবুজ উদ্ভিদ থেকে তাদের খাদ্য সংগ্রহ করতে পারে। ড্রাগ এবং ওষুধের উৎস হিসাবে মানুষের বিভিন্ন রকম রোগ হয় বা প্রাণীদের বিভিন্ন রকম রোগ হয়, সেই রোগ বা স্বাস্থ্য রক্ষার জন্য ভেষজ উদ্ভিদের ওপরে আমরা নির্ভর করি, সেজন্য জীববৈচিত্র্যের গুরুত্ব রয়েছে। জিন ভাণ্ডার হিসেবে জীববৈচিত্র্যের আসলে নানান রকম জিন সম্ভারের পরিচায়ক। জীবের এই জিন সম্ভার মানুষের কাছে এক অমূল্য সম্পদ। বর্তমানে সেই জিন আহরণ করে অন্য জীবে প্রবেশ ঘটানোকে ট্রান্সজেনিক উদ্ভিদ বা প্রাণী তৈরি করা সম্ভব হয়েছে। তাহলে জিন ভাণ্ডার হিসেবে একটা উন্নত মানের জিন যদি সংগ্রহ করা যায়, তাহলে সেটা দিয়ে উন্নত মানের উদ্ভিদ বা প্রাণী সৃষ্টি করা সম্ভব। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রে যে জীব সম্প্রদায় পরস্পরের উপর নির্ভরশীল থাকে, তাতে প্রকৃতির একটা ভারসাম্য রক্ষা হয়। অর্থনৈতিক গুরুত্ব। জীববৈচিত্র্য একটি দেশের মূল্যবান সম্পদ এবং সমৃদ্ধির পরিচায়ক। বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়, জীবাণুদের কাজে লাগিয়ে শিল্প গড়ে তোলা হয় ইত্যাদি। তারপর হচ্ছে পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রকার উদ্ভিদ পরিবেশকে নিয়ন্ত্রণে রাখে, পরিবেশকে শীতল রাখে, পরিবেশকে দূষণমুক্ত রাখে। তারপরে যত উদ্ভিদ বেশি থাকবে তত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। পরিবেশের দূষণের অন্যতম কারণ সবুজ উদ্ভিদ ধ্বংস হয়ে যাওয়া। সবুজ উদ্ভিদকে ধ্বংস না করে সবুজ উদ্ভিদকে রাখলে পৃথিবীর পরিবেশ রক্ষা হবে। তারপর হচ্ছে পুষ্টিগত গুরুত্ব। জীববৈচিত্র্য সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনকে আনন্দে ভরিয়ে দেয়। আর হচ্ছে মূল্যবোধ। জীববৈচিত্র্যের গুরুত্ব উপলব্ধি করেই 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে জীববৈচিত্র্যকে যাতে সংরক্ষণ করা যায় তার জন্য একটি কর্মসূচি গৃহীত হয়। আচ্ছা, এবার হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ। জীববৈচিত্র্য সংরক্ষণ বলতে বোঝায় জীবকুলের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং তাদের পরিমিত বিজ্ঞানসম্মত ব্যবহার, যাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম তাদের প্রয়োজন অনুসারে জীববৈচিত্র্যকে ব্যবহার করতে পারে। তাহলে কি কি পদ্ধতিতে জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা যায় সেটা দেখি। পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষার জন্য দ্য ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন WCU, দ্য ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন এবং ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার WWF, এই দুটো সংস্থা বায়োস্ফিয়ার রিজার্ভের জন্য প্রচুর অর্থ এবং বৈজ্ঞানিক পরামর্শ দিয়ে থাকেন। এছাড়াও রিও ডি জেনেরিওতে যে সম্মেলন হয়েছিল, সেখানে যে বসুন্ধরা সম্মেলন, সেই সম্মেলনেও নানান রকম সিদ্ধান্ত গ্রহণ করা হয় যাতে জীববৈচিত্র্যকে রক্ষা করা যায়, তাই সংরক্ষণ করা যায়। কী কী প্রক্রিয়া সংরক্ষণ করা যায়? যেমন ইন সিটু সংরক্ষণ। ইন সিটু সংরক্ষণ কি?
প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ নিজস্ব পরিবেশের জীববৈচিত্র্য সংরক্ষণকে ইন সিটু সংরক্ষণ বলা হয়। আচ্ছা, কী কী উদাহরণ আছে সেটার জন্য? রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন অভয়ারণ্য সংরক্ষণ করা, সুন্দরবন বাঘের নিজস্ব একটা পরিবেশ। পদ্ধতি কি? জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, প্রোটেক্টিভ অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ ইত্যাদির মধ্য দিয়ে এগুলোকে সংরক্ষণ করা সম্ভব। তাহলে ইনসিটু কি? ইনসিটু হচ্ছে প্রাকৃতিক বাসস্থান অর্থাৎ নিজস্ব পরিবেশের জীববৈচিত্র্যকে সংরক্ষণ করাকে ইনসিটু বলা হয়। তবে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল এই সমস্ত জায়গাতে বিভিন্ন প্রাণীরা থাকে, এতে সংরক্ষিত অঞ্চল। আর হচ্ছে কি গেম রিজার্ভ, গুরুত্ব অনুসারে যে কোনো রাজ্য সরকার একটি অরণ্যকে গেম রিজার্ভ হিসাবে ঘোষণা করতে পারেন, শিকার সম্পূর্ণভাবে যেখানে নিষিদ্ধ থাকবে। বায়োস্ফিয়ার রিজার্ভ জীববৈচিত্র্য রক্ষার জন্য ইউনেস্কোর প্রোগ্রাম অনুযায়ী ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ MAB তৈরি করা হয়েছে। MAB লক্ষ্য হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর আণুবীক্ষণিক জীবদের বৈচিত্র্য অখণ্ডতা রক্ষা করা। আচ্ছা, আর কি রয়েছে? আর হচ্ছে শিক্ষা, জ্ঞানার্জন এবং ট্রেনিংয়ের সুযোগ সুবিধা প্রদান। বায়োস্ফিয়ার রিজার্ভের বাস্তুতন্ত্রের সঙ্গে মনুষ্য সম্প্রদায়কেও সংরক্ষিত করা যায়। প্রতি রিজার্ভকে কয়েকটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে, যেমন পৌর অঞ্চল, বনজ অঞ্চল, পর্যটক অঞ্চল, পুনরুদ্ধার অঞ্চল। আচ্ছা, বিভিন্ন জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের মধ্যে কতগুলি প্রতিনিধিমূলক বাস্তুতন্ত্র তথা 18টি বায়োস্ফিয়ার তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। কি কি সেগুলো? যেমন বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হচ্ছে নন্দাদেবী, নকরেক, এগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে। উত্তরাঞ্চলে আছে, মেঘালয়, আসাম রয়েছে, অরুণাচল প্রদেশে রয়েছে, তারপরে কাঞ্চনজঙ্ঘার কিছু অংশতে রয়েছে, পাঁচমারি মধ্যপ্রদেশে রয়েছে, আগস্তামালাই কেরালার অংশবিশেষ, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশের ছত্তিশগড়, এসব অঞ্চলে এগুলো রয়েছে। পরবর্তীকালে আচানকমার, অমরকণ্টক 2005 এবং বৃহৎ কচ্ছের রণ 2008 অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে 4টি ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো কি? এগুলো হচ্ছে নীলগিরি, সুন্দরবন, গালফ এবং মান্নার এবং নন্দাদেবী। আচ্ছা, তাহলে এখানে কি কি নাম পেলাম? নন্দাদেবী, নকরেক, মানস, দিরুসাইখোয়া, দেহাং, দেবাং, তারপরে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পাঁচমারি, অগস্ত্যমালাই, আচানকমার, অমরকণ্টক। তারপর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভের নামগুলো কি? সুন্দরবন, তারপরে হচ্ছে গালফ অফ মান্নার, নীলগিরি, শিমলিপাল ইত্যাদি। বৃহৎ কচ্ছের রণ, কোল্ড ডেজার্ট, শেষাকালাম পর্বত, পান্না মধ্যপ্রদেশে রয়েছে। তাহলে এগুলোর মধ্যে নীলগিরি, সুন্দরবন, গালফ অফ মান্নার এবং নন্দাদেবীকে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। একটু আগে আমরা ইন সিটু সংরক্ষণ করলাম, এবার হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। আচ্ছা, এটা মানে কি? এটা মানে হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থলের বাইরে তাদের সংরক্ষণ করার পদ্ধতিকে এক্স সিটু সংরক্ষণ বলা হয়। তাহলে আমরা আগে কি পড়েছিলাম যে নিজস্ব পরিবেশে বসবাসটাকে ইন সিটু বলা হয়। তাহলে উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল যেখানে থাকে তার বাইরে যখন তাদেরকে সংরক্ষণ করা হয় তখন তাকে এক্স সিটু সংরক্ষণ বলা হয়। কী কী আছে? রয়্যাল বেঙ্গল টাইগারকে আলিপুর চিড়িয়াখানায় রেখে তাদের বাঁচিয়ে রাখা। যদি রয়্যাল বেঙ্গল টাইগারকে সুন্দরবনে রাখা যেত তাহলে ওটা ইন সিটু হতো, কিন্তু সেখান থেকে তুলে এনে তাকে চিড়িয়াখানায় যদি রেখে তাকে বাঁচিয়ে রাখা যায় এবং বংশবৃদ্ধি করা যায়, সেটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণের আওতায় পড়ে। কিভাবে করা হয়? যেমন জার্মপ্লাজম ব্যাংকে শুক্রাণু, ডিম্বাণু সংরক্ষণ করে করা হয়। উদ্ভিদ প্রজাতি সংরক্ষণের সহজতম
উপায় হলো জিন এবং সিড ব্যাংক সংরক্ষণ। পরাগরেণু বীজ গাছের বিভিন্ন অংশে প্রায় -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা ইত্যাদি নানান রকম প্রসেসে এগুলোকে সংরক্ষণ করে তাদের নিজস্ব পরিবেশ থেকে বাইরে এনে যখন রাখা হয় বা বাঁচানো হয় তখন সেটাকে বলা হচ্ছে ex-situ সংরক্ষণ। দেশের বিভিন্ন প্রান্তে চিড়িয়াখানায় বহু বিলুপ্ত প্রায় প্রাণীদের সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করা হয়েছে। অনেক চিড়িয়াখানাতে যে সমস্ত প্রাণীরা এখন নেই হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু যত্ন সহকারে রাখা হয়। অনুরূপভাবে যেমন বটানিক্যাল গার্ডেন যেন গাছপালা রাখা হয়, বটানিক্যাল গার্ডেনেও দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ যেগুলো তাদের নিজেদের জায়গা থেকে তুলে এনে সংরক্ষণ করা ব্যবস্থা করা হয়েছে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ex-situ সংরক্ষণ, অর্থাৎ নিজের পরিবেশের বাইরে এনে যখন তাদের সংরক্ষিত করা হয় তখন সেটা ex-situ সংরক্ষণ বলা হয়। তাহলে দু ধরনের সংরক্ষণ আমরা পড়েছি, একটা হচ্ছে in-situ আর একটা হচ্ছে ex-situ সংরক্ষণ। আচ্ছা, ex-situতে যেমন এই যে রয়্যাল বেঙ্গল টাইগারকে করা হচ্ছে বা বিভিন্ন পাখি বা অন্যান্য প্রাণী উদ্ভিদদের মানে গার্ডেনে করা হচ্ছে, বটানিক্যাল গার্ডেনে করা হচ্ছে। পৃথিবীর বিভিন্ন প্রদেশ থেকে গাছপালা এনে সেখানে সংরক্ষণ করা হচ্ছে এবং কী পদ্ধতিতে করা হচ্ছে, জার্মপ্লাজম পদ্ধতিতে করা হয়। উদ্ভিদের বীজ গাছের বিভিন্ন অংশ -196 ডিগ্রি সেন্টিগ্রেডে করে সেটা করা হয়। এভাবে ex-situ সংরক্ষণ করা সম্ভব। এবার হচ্ছে জীববৈচিত্র্য কেন অবলুপ্ত হচ্ছে, জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণ কী? অনেকগুলো কারণ বিজ্ঞানীরা বের করেছেন। তাদের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে শিকার। মানুষ অর্থের লোভে বিভিন্ন প্রাণীদের শিকার করছে। অরণ্য ধ্বংস, তারপরে দূষণ, প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পরিবেশের পরিবর্তন হয়। আন্তর্জাতিক ব্যবসা, আমাদের দেশের বনজ সম্পদকে নিয়ে অন্য দেশে বিক্রি করা বা প্রাণীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অন্য দেশে বিক্রি করা, সেটা বিদেশে করা। বিদেশি প্রজাতির অনুপ্রবেশ, অন্য দেশ থেকে বিভিন্ন প্রজাতি আমাদের দেশে চলে আসছে সেটা। তো এই সমস্ত কারণে জীববৈচিত্র্য অবলুপ্তি হচ্ছে। কিছু কিছু প্রাণী তার ফলে অবলুপ্ত হতে অযথা ভিড় বেড়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে বা অন্যান্য প্রাণীরা এসে যাচ্ছে বা পরিবেশ নষ্ট হচ্ছে, তার জন্য কিন্তু জীববৈচিত্র্য অবলুপ্ত হয়। এটা একটা কারণ। আর কি রয়েছে? হটস্পট। হটস্পট কি? হটস্পট জীববৈচিত্র্য। বিজ্ঞানী নরম্যান মেয়ার্স 1988 খ্রিস্টাব্দে প্রথম হটস্পটের উদ্ভাবন করেন। হটস্পট কি? হটস্পট হচ্ছে পৃথিবীর যে সমস্ত এলাকা জুড়ে অত্যধিক সংখ্যায় উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি বাস করে, যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, সেই সমস্ত এলাকাগুলিকে সংরক্ষণ করার জন্য অগ্রাধিকার দেওয়া উচিত। এই অর্থে তিনি হটস্পট কথাটি ব্যবহার করেন। অর্থাৎ বিভিন্ন জায়গাতে যে সমস্ত প্রাণীরা বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই প্রাণীদের কিভাবে রক্ষা করা যাবে সেটার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতিকে তিনি হটস্পট বলে উল্লেখ করেন। আচ্ছা, হটস্পটগুলো কী কী হটস্পট আছে? এগুলো যে ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড শ্রীলঙ্কা, ইস্টার্ন হিমালয়া, ইন্দো বার্মা এবং সুন্দারল্যান্ড, এই 4টে হটস্পট নাম আমরা পেয়েছি। তা এগুলো হচ্ছে হটস্পট। হটস্পট নির্ধারণের শর্ত থেকে স্থানীয় বা আঞ্চলিক প্রজাতির সংখ্যা, অর্থাৎ যেসব প্রজাতির জীব কোনো স্থানে দীর্ঘকাল ধরে বসবাস করে এবং তারা কেবল ওই বিশেষ স্থানে সীমাবদ্ধ, এরূপ প্রজাতির সংখ্যা। বিপন্ন প্রজাতির সংখ্যা দ্বারা নিকট ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যেতে পারে। সেটা একটা আছে। তারপর হচ্ছে পূর্ব হিমালয় হটস্পট। উত্তর পূর্ব ভারতে এবং নেপাল, ভুটান জলবায়ু নাতিশীতোষ্ণ, বিভিন্ন উচ্চতা যেমন 3500 মিটার পর্যন্ত, অসংখ্য এন্ডেমিক প্রজাতির বাসস্থল, বিভিন্ন প্রজাতির সপুষ্পক উদ্ভিদ, ম্যাগনোলিয়া ইত্যাদি। প্রাচীন গুপ্তবীজী উদ্ভিদগুলোকে সংখ্যাধিক্য উদ্ভিদগুলো অনেক বেশি পরিমাণে দেখা যায়, তাই এই স্থানটিকে মনে করা হয় বিবর্তনের কেন্দ্রস্থল। কি মনে করা হয়? বিবর্তনের কেন্দ্রস্থল। এখানে নানান রকম বৈচিত্র্য
লক্ষ্য করা যায়। পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা, এটা হচ্ছে কি উচ্চতা হচ্ছে 500 থেকে 1500 মিটার পর্যন্ত, দৈর্ঘ্য প্রায় 1600 কিলোমিটার, চিরহরিৎ বনাঞ্চল এবং এর প্রধান এলাকাগুলি হচ্ছে অগস্ত্যামালাই পর্বতমালা, সাইলেন্ট ভ্যালি, আমাম্বালাম অঞ্চল ইত্যাদি। এটা পশ্চিম দিকে, ভারতের পশ্চিম দিকে অবস্থিত। আর হচ্ছে কি ইন্দো বার্মা হটস্পট, সেটা কি ইন্দো বার্মা হটস্পট হচ্ছে ট্রপিক্যাল এশিয়ার গঙ্গা ব্রহ্মপুত্র নিম্নভূমি অঞ্চলের হটস্পট। এখানে লিফ ডিয়ার, সাওলা পক্ষীদের মধ্যে হোয়াইট ইয়ার্ড, নাইট হেরন, গ্রে ক্রাউড, প্রসিয়াস প্রভৃতি দেখা যায় এসব অঞ্চলে। এগুলো যে বিলুপ্ত প্রায় প্রজাতিগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য যেসব অঞ্চল। আর হচ্ছে সুন্দারল্যান্ড হটস্পট, দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি বৃহৎ দ্বীপপুঞ্জ সুমাত্রা আর হচ্ছে আর হচ্ছে এবং নিরক্ষীয় অঞ্চলে 17,000 ছোটো ছোটো দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। এখানে ওরাংওটাং শুধুমাত্র এই হটস্পট অঞ্চলে পাওয়া যায়। কি পাওয়া যায়? ওরাংওটাং এই হটস্পটে পাওয়া যায়। ঘন অরণ্যে বিভিন্ন প্রজাতি মস, লাইকেন, অর্কিড, উচ্চস্থানে সাব আলপাইন অরণ্যে প্রচুর রোডোডেন্ড্রন গাছ দেখা যায়। তাহলে সুন্দারল্যান্ড হটস্পটে এখানে ওরাংওটাং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দেখা যায়। আর কোন কোন প্রজাতি সংরক্ষণের দাবিদার? তাহলে হটস্পটগুলো আমরা কি পেলাম? হটস্পট হচ্ছে পূর্ব হিমালয় হটস্পট, এটাকে বিবর্তনের কেন্দ্রস্থল বলা হয়। পশ্চিম ঘাট এবং শ্রীলঙ্কা হটস্পট, ইন্দো বার্মা হটস্পট, সুন্দারল্যান্ড হটস্পট যেখানে ওরাংওটাং দেখা যায়। আর এছাড়া মস, লাইকেন, অর্কিড, উচ্চস্থানে আলপাইন অরণ্যে প্রচুর রোডোডেন্ড্রন দেখা যায়। তাহলে কোন কোন প্রজাতি সংরক্ষণের দাবিদার? তাহলে এই যে এতগুলো প্রজাতি আমরা পড়লাম, তাদের মধ্যে কারা কারা দাবিদার? যেসব প্রাণী সংরক্ষণের দাবিদার তারা হলো দুর্লভ সংকটপন্ন প্রজাতি, যে সমস্ত প্রজাতিগুলো খুব পাওয়া যায় না কিন্তু তারা সংকটে রয়েছে। অর্থনৈতিক গুরুত্বপূর্ণ প্রাণী, তাহলে যে সমস্ত প্রাণীদের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদের। তারপরে হচ্ছে কিস্টোন প্রজাতি, অর্থাৎ যেসব প্রজাতি বিলুপ্ত হলে অন্য প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা। একটা প্রজাতি যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে তার ফলে আরেকটা প্রজাতিও বিলুপ্ত হয়ে যেতে পারে। সেই বিলুপ্ত প্রায় প্রজাতিটাকে বলা হচ্ছে কিস্টোন প্রজাতি। যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার এমন একটি জায়গায় আছে যাকে সর্বোচ্চ সারি খাদক বলা হয়। সেই যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে সর্বোচ্চ শ্রেণীর খাদকের জায়গাটা ভ্যাকেন্ট হয়ে যাবে। তার ফলে কিন্তু পরিবেশে একটা বিশাল তারতম্য দেখা যাবে। তাহলে এই সমস্ত এতগুলো হটস্পটের মধ্যে যে সমস্ত প্রাণীরা বললাম তাদের মধ্যে এই প্রাণীগুলো দুর্লভ সংকটপূর্ণ প্রজাতি কিছু, অর্থনৈতিক গুরুত্ব আছে সেরকম প্রজাতি কিছু, কিস্টোন প্রজাতি কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাদেরকে রক্ষণাবেক্ষণ করার চিন্তাভাবনা করা হয়। যেমন সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার কে রক্ষণাবেক্ষণ করা হটস্পটের আন্ডারে হয়। ঠিক আছে, তাহলে হটস্পটে এইটুকুই। আরেকটু পড়বো, পরের ভিডিওতে যাচ্ছি। এবার শেষ অংশ যেটা হচ্ছে মানুষ এবং বন্য প্রাণীদের মধ্যে বিরোধ এবং তার প্রশমন। মানুষের কারণে বন্য প্রাণীরা খুব বিপদে পড়ে। যেমন অরণ্য অঞ্চলে মানুষের বসতি স্থাপনের ফলে, অরণ্যতে যদি আমরা ঘরবাড়ি তৈরি করি তাহলে তাদের থাকার জায়গা কমে যায়, বন্য প্রাণীদের থাকার জায়গা কমে যায়। বন্য প্রাণীরা যখন দুর্বল হয়ে পড়ে তখন তারা খাদ্য সংগ্রহ করতে পারে না, শিকার করতে পারে না, তখন তাদের সহজ শিকার হিসাবে লোকালয়ের মধ্যে মানুষের আক্রমণ করার একটা প্রবণতা থাকে। বন্য প্রাণীরা খাদ্যের সন্ধানী করিডোরের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে। সেই করিডোরে যদি জনসমাবেশ থাকে তাহলে বসতি থাকলে তারা আক্রমণ করে। হাতিদের প্রধান খাদ্য কলাপাতা, বাঁশপাতার অভাব দেখা দিলে তারা শস্য ক্ষেত্রে চলে আসে ইত্যাদি। তাতে মানুষের সঙ্গে তাদের একটা বিরোধ বাধে।
বন্যপ্রাণীরা কৃষকের বহু পরিশ্রমের ফসলের ক্ষতি করলে তখন তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে এবং তার ফলে বন্যপ্রাণীদেরও ক্ষতি হয় এবং মানুষের তো ক্ষতি হয়। বন্যপ্রাণীরা যাতায়াতের পথে যদি কোনো রেল লাইন থাকে তাহলে সেই রেল লাইন পার হয়ে গিয়ে বন্যপ্রাণীরা বিশেষ করে হাতি ট্রেনের ধাক্কায় কিন্তু মৃত্যুবরণ করে। এই মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে বিরোধের মোকাবিলা করার জন্য কিছু কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পদক্ষেপগুলো কী কী? বন্যপ্রাণীদের স্বাভাবিক যাতায়াতের পথে বাধা সৃষ্টি করা চলবে না। কৃষকদের শস্যক্ষেত্রে রক্ষা করার জন্য বৈদ্যুতিক তারের পরিবর্তে সোলারের ব্যবহার করতে হবে। বৈদ্যুতিক তারের ফলে প্রাণীদের ক্ষতি হয়। বন্যপ্রাণীদের জন্য বনের অভ্যন্তরে যথেষ্ট খাদ্য এবং জলের মজুদ রাখা দরকার। কৃষকদের শস্যক্ষেত্রে ফসল বন্যপ্রাণী দ্বারা বিনষ্ট হলে সরকারকে কৃষকদের উপযুক্ত পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া দরকার। কোনো বন্যপ্রাণীরা বিপদগ্রস্ত হলে বন দপ্তরে প্রাণীদের সুরক্ষা প্রদান করতে হবে। মানুষকে আরও বেশি পরিবেশপ্রেমী হতে হবে। মানুষ যদি পরিবেশকে সত্যি সত্যিই ভালোবেসে থাকে বা পরিবেশকে রক্ষা করার চিন্তাভাবনা তাদের মধ্যে থাকে, তাহলে বন্যপ্রাণী এবং পরিবেশ উভয়ই সুরক্ষিত থাকে। তাহলে এই পুরো চ্যাপ্টারটা কিন্তু আজকে আমাদের কমপ্লিট হলো। আগের দিন যা পড়ালাম আর আজকে আমি যা পড়া দেবো সবটার মধ্যে এটা শেষ। মোটামুটি ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, জীববৈচিত্র্য, হটস্পট, তারপরে হচ্ছে জীববৈচিত্র্যের গুরুত্ব, জীববৈচিত্র্য কাকে বলে, তারপরে হচ্ছে জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা ইত্যাদি নিয়ে এই চ্যাপ্টারটা ছিল। খুব ছোট্ট করে আমি পড়িয়ে দিলাম। এর পরের দিন আমরা আসল চ্যাপ্টারে চলে যাব। তাহলে আজ এই পর্যন্তই রাখছি।